This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দাঁতনে দুই নাবালককে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও এবং সেই ভিডিওকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। দাঁতনের 2 নম্বর ব্লকের রসুলপুর গ্রামে দেশলাই কিনতে যায় দুই নাবালক। দোকান বন্ধ থাকায় দোকানে ভাঙচুর করার চেষ্টা। ওই দুই নাবালকের বিরুদ্ধে অভিযোগ এমনটাই। বন্দুক নিয়ে ভয় দেখানোর চেষ্টা করে ওই দুই নাবালক, অভিযোগ এমনটা। এরপরই স্থানীয়রা দুজনকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেয়। খবর থানায় যাওয়া হয়। দাঁতন থানার পুলিশ বিষয়টি জানতে পারে। দুই নাবালককে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হলো দুই নাবালক সাবরা থানার এলাকার বাসিন্দা। নাবালকদের হাতে এয়ার গান ছিল। ঘটনার তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। দুই নাবালককে মারধরের ঘটনায় দুজন স্থানীয় মানুষকে আটক করা হয়েছে। এটা কোনো সময় সমর্থনযোগ্য ঘটনা নয় এবং এটাকে ধরে আমার মনে হয় যেটা পুলিশ প্রশাসন হাতে তুলে দেওয়া উচিত ছিল। কোনো ঘটনাকে এবং আইনও নিজের হাতে তুলে নেওয়াটা উচিত নয়। যেমন যে ঘটনা ঘটিয়েছে সেটা যেমন সমর্থনযোগ্য নয়, তেমন এই গণপিটুনিটা এটাও কিন্তু সমর্থনযোগ্য নয়। এই ভিডিও প্রমাণ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ আজকে সন্ত্রাসবাদীদের দখলে চলে গেছে, সমাজ বিরোধীদের দখলে চলে গেছে, বোম গুলি বন্দুকের উপর দাঁড়িয়ে আছে। আজকে যে দুটি ছেলে এই ঘটনা ঘটিয়েছে এদের হাতে তো খাতা পেন থাকা উচিত। স্কুলের সামনে দাঁড়িয়ে, বাজারে দাঁড়িয়ে মেয়েদের ওড়না ধরে টানছে, দোকানে ঢুকে থ্রেট দিচ্ছে, হুজ্জুতি করছে, বন্দুক দেখাচ্ছে। আরও একবার ভাঙড়ের আপডেট এবার আপনাদের দেবো। ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে এক তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি সেটা হলো মুফাজ্জল মোল্লাকে উত্তর কাশীপুর থানায় ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। মুফাজ্জল রাজ্জাকের পাশের বুথের তৃণমূল নেতা। পঞ্চায়েত ভোটে তিনি পরাজিত হন। মুফাজ্জলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। বারবারই খবরের শিরোনামে থাকে ভাঙড় এবং সেটা ভয়ের কারণে। রক্তাক্ত ভয়ের ভাঙড় হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল নেতাকে গুলি করে তারপর কুপিয়ে খুন করা হয়, যার ঘটনা কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই খুনের আগে রাজ্জাক খানের শেষ ভিডিও আছে TV9 বাংলার কাছে। সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। সিসিটিভি ফুটেজ আপনারা দেখছেন। খুন হওয়ার আগে বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের পার্টি অফিসের উল্টো দিকের একটি বাড়িতে রাজ্জাক যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান এই শাসক দলের নেতা। গুলির পর তাকে কুপিয়ে খুন করা হয়। ময়নাতদন্তের পর রাতে গ্রামে দেহ পৌঁছয়। রাজ্জাক আমার অত্যন্ত প্রিয় ছিল। আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে দেখবে যারাই করেছে যত বড় তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে, কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে। কাদের সাথে পুষ্টিদ্বন্দ্ব, পুষ্টির কোনো জায়গা নেই। আরাবুল ইসলাম নেই, আরাবুল ইসলাম দলের বাইরে আছে। তাই এখানে গোষ্ঠী কোন্দল কিভাবে হলো? বিজেপি নেত্রীর সঙ্গে মদ্যপান। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়কে তৃণমূল কংগ্রেস শোকজ করলো। ভিডিওর সত্যতা যাচাই করতে ঠিক কি হয়েছিল জানতে চাওয়া হয়েছে পঞ্চানন রায়ের কাছে। শোকজের উত্তর দেখে পরবর্তী সিদ্ধান্ত, এমনটা জানিয়েছেন জলপাইগুড়ির জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ। এটাই হচ্ছে ফার্স্টে দলের সিস্টেমের মধ্যে যেটা আছে যে ঘটনাটা দেখো এখন এআই করে করে অনেক রকম ভিডিও তাই বা কি করে বলতে পারি, আমরা তো কেউ দেখিনি। সুতরাং এটা এমনি সমাজ করা হচ্ছে, তাকে প্রকৃত ঘটনার কারণ বাকি সেটা জানাবে। এবার আপনাদের দেখাবো মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল দশার ছবি। হাসপাতালে চড়ে বেড়াচ্ছে ছাগল, বেড়াল। পানীয় জল তো দুরস্ত। হাসপাতালের শৌচাগারে জলের ব্যবস্থা নেই। দুর্গন্ধে সেখানে টেকা দেয়। একই বেডে বদলে যাচ্ছে রোগী, কিন্তু বেডের চাদর বদলানোর নাম নেই। হাসপাতাল যেন নেই রাজ্য হয়ে দাঁড়িয়েছে। ভাবুন, এই ছবি দেখুন, এটা হাসপাতালের ছবি। আলো নেই, নিরাপত্তা নেই, নোংরা আবর্জনা ঝোপ জঙ্গলে ভরা গোটা হাসপাতাল চত্বর। না বলে দিলে বোঝার উপায় নেই এটা একটা হাসপাতাল, যেখানে সেখানে পড়ে থাকছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ। এদিকে এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, যিনি এই এলাকার বিধায়কও, এই হাসপাতাল নিয়ে অভিযোগের শেষ নেই। হাসপাতালের প্রয়োজনীয় ওষুধ না মেলার অভিযোগ বারবার এসেছে। বাইরে থেকে ওষুধ কিনতে হয়। সমস্যার কথা ব্লক স্বাস্থ্য আধিকারিকও মেনে নিয়েছেন। হসপিটালে কিছু নাই, ও তো বলছে কিনে নাও যাও। ওরা গরিব পাত্তা দেয় না। এখানে পয়সা বেলা আসলে মাথা ডিমকাবে, এমএলএ আসলে মাথা ডিমকাবে। আর আমরা গরিব চাষি যদি আসি
আমাদের কোনো পাতাই দেয় না। ও এখানে যদি পরিষেবা ভালো মতো সরকার দেয় হসপিটালে, তাহলে ওরা আমাদের কেন দিবে না পাবলিককে? হাসপাতালের সমস্যা এটাই দেখা যাচ্ছে, হাসপাতাল খুব গান্দা, হাসপাতালের কোনো পরিবর্তন ভালো নাই, কোনো পরিষ্কারও হচ্ছে না ভালো করে, ঝাড়ু মারাও হচ্ছে না ভালো করে, পচা দেওয়াও হচ্ছে না ভালো করে। চাহার পুকুর দাবালে দেখেন কত গন্ধা আছে, সিট পরিষ্কার নাই, সিটে কোনো বালিশ নাই, সিটে কোনো কভার নাই, কাপড় চোপড়ও তো আলগি যেতে পারে, তাহলে ছেলেরাও থাকবে, কোনো গার্ড থাকে না, সবসময় ছেলে এই হসপিটালে ভর্তি থাকে। এরকম নোংরা হসপিটাল কেন? আমরা গরিব মানুষ, আমাদের যদি পয়সা থাকতো, আমাদের যদি টাকার জোর থাকতো, তাহলে তো আমরা বড় বড় ডাক্তারের কাছে যেতাম। এখানে হসপিটালে কি জন্য আসতাম? সরকারের হসপিটাল কি জন্য? গরিবের দেখাশোনার জন্য। হরিশ্চন্দ্রপুর হাসপাতাল 65 বেডের হসপিটাল, এখানে 65টা পেশেন্টকে ট্রিটমেন্ট করার সুযোগ আছে, কিন্তু এখানে প্রতিদিন প্রায় 250 থেকে 300 পেশেন্ট রান করে। যে পরিমাণ আমাদের ক্যাপাসিটি তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি। যে পরিমাণ বাথরুম আছে তাতে করে 60 জন পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারি, সেখানে আমাদের 300 জন পেশেন্টকে সার্ভিস দিতে হবে। তো স্বাভাবিকভাবে অতিরিক্ত লোডটা একটা বড় কারণ। নোংরা আবর্জনা টাইম মতো শিডিউল মতো যেমন শিডিউল থাকে সেভাবে পরিষ্কার করা হয়, কিন্তু তারপরেও যেহেতু বর্ষাকাল তো হয়তো এই সময়টাতে একটু গাছপালাগুলো আবর্জনা যেহেতু বেশি বাড়ে, সেটা একটা কারণ হতে পারে। আমরা দেখে নিচ্ছি, আমরা সেগুলো পরিষ্কার করি। রিসেন্ট আলোচনা হয়েছে আমার সঙ্গে, বিডিও সাহেব, আইসি সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমাদের সামনে একটা মিটিং আছে, আমাদের সমিতির মিটিং আছে, আমরা একটা ডিসকাস করছি সিকিউরিটি গার্ড অ্যারেঞ্জ করা যায় কিনা, আমরা সে ভাবনা চিন্তা করছি। আমি বলবো এটা বিশেষভাবে তদন্ত করা হোক। আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমার যেটা জানা, কোটি কোটি টাকার ওষুধ আসছে, বেডশিট আসছে, সমস্ত সামগ্রী কিন্তু আসছে, কিন্তু সেগুলো যাচ্ছে কোথায়? কোন টেবিলের তলায় দিয়ে সেটা বাইপাস হচ্ছে? মন্ত্রী সাহেব আছেন, ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আসছে রোগীকে দেওয়ার জন্য, ওষুধপত্র আছে, সেগুলো যাচ্ছে কোথায়? কোন টেবিলের তলায় দিয়ে কোথায় যাচ্ছে? কার দোকানে যাচ্ছে? কোন জায়গাটায় পৌঁছাচ্ছে? সেগুলো তো তদন্ত করার বিষয় আছে। নতুন মরশুম শুরুর আগেই একটা বড় ধাক্কা খেলো ভারতীয় ফুটবল। তার কারণ ISL আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত। ফেডারেশনের কোর্টে বল ঠেলে ক্লাবগুলোকে এমনটাই FSDL জানিয়ে দিয়েছে। ফেডারেশনের সঙ্গে FSDL এর চুক্তি শেষ হচ্ছে 8ই ডিসেম্বর। নতুন চুক্তিতে এখনো ফেডারেশন সই করেনি। এদিকে সুপ্রিম কোর্টে ফেডারেশনের মামলা ঝুলে আছে। আর এই জটিলতাতেই দেশের 1 নম্বর ফুটবল লিগের ভবিষ্যৎ ওই এক প্রকার বিষবাও জলে। শুনুন, আজকে আপনি আমাকে বললেন তোমরা এখন টিম করো না, তাহলে আমরা যে প্লেয়ারদের সঙ্গে চুক্তি করেছি তারা কোথায় যাবে? তারা কি আসবে না আসবে না? তারা যদি আসে, আমাদের ধরুন AFC খেলা আছে, অন্য ক্লাবগুলোর AFC খেলা নেই, তারা কি করবে? আনাবে না আনাবে না? যদি না আনায় তাহলে প্লেয়ারগুলো টাকা পাবে না পাবে না? যদি টাকা না পায় তাহলে প্লেয়ারগুলো কেন এই ক্লাবে থাকবে? AIFF এর উচিত যে লিগ যেরকম চলে, আলাদা একটা সংগঠন যে লিগ চালায়, জাপানের লিগ, অস্ট্রেলিয়ান লিগ, সেটা ফেডারেশনের আন্ডারে থাকে না, সেটা ISLটাকে উচিত আলাদা করে দেওয়া। দল গঠন দেখুন, আমাদের AFC খেলতে হবে বলে আমাদের টিম করতেই হবে, কিন্তু আজকে যদি ISL না হয়, অন্যরা যারা আছে তারা কি শুধু ডুরান খেলার জন্য টিম করবে? সারা ভারতবর্ষের যারা দল আছে সব স্টেক হোল্ডারকেই এগিয়ে আসতে হবে, যাতে এইভাবে ভারতীয় ফুটবলকে আরো 100 বছর পিছিয়ে না দেওয়া যায়। এই বক্তব্যটা সিজন শেষ হওয়ার পর বললো না কেন? কিংবা জুন মাসের আগে বললো না কেন? তাহলে তো ক্লাবগুলো এত টাকা খরচা করে বসতো না। তারপরেও আমি বিশ্বাস করি এদেশে ফুটবল বন্ধ হবে না। সরকার যথেষ্ট সচেতন, আমার কাছে যা খবর, এবং ISL এ যে কেউ এসে করবে। ইনফরমেশন এরকম যে আগামী দিনে ফেডারেশনকেই নাকি লিগ চালাতে হবে। জোকা থেকে মাঝেরহাটের মধ্যে মেট্রো পরিষেবা বাড়তে চলেছে। বর্তমানে 24 মিনিট অন্তর মেট্রো চলে, আপনারা জানেন। 14 জুলাই থেকে সেটা কমে 21 মিনিট অন্তর করা হচ্ছে। বর্তমানে আপ এবং ডাউন মিলিয়ে 62টি মেট্রো রেক চলাচল করে। 14 জুলাই থেকে সেটা বেড়ে 72টি রেক করা হয়েছে। মাঝেরহাটের দিক থেকে সকাল 7:57 এবং জোকার দিক থেকে সকাল 8টায় দিনের প্রথম মেট্রো ছাড়বে। এক্ষেত্রে সময়ের কোনো বদল হয়নি, কিন্তু ফ্রিকোয়েন্সি কমেছে। একটা ঘটনা রেশ কাটতে না কাটতে আরও একটা ঘটনা। ফের সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি শহরে। নেতাজিনগর থানায় কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ার সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। নাকতলার একটি দোকানে ঢুকে তারা দাদাগিরি করে। আমি ডিটেল জানবো, আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? এখনো পর্যন্ত কি আইনি পদক্ষেপ করা হয়েছে? দেখো, গতকাল রাতের ঘটনা, নাকতলা এলাকার একটি গ্রসারি স্টোরে সেখানে গোলমালের ঘটনা ঘটে এবং সেই গোলমালের ঘটনার পর সেখানে এক সিভিক ভলেন্টিয়ার তিনি সেখানে পৌঁছন, যার নাম
বিজয় বলে জানা যাচ্ছে, বিজয় দাস, এবং সেই ঘটনার পর তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে ইতিমধ্যে নেতাজিনগর থানায়। ওই গ্রসারি স্টোরের যারা কর্মী তাদেরকে জোরপূর্বক আটকে রাখা, অবৈধ অনুপ্রবেশ, মারধর, ভয় দেখানো সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, যদিও প্রত্যেকটাই জামিনযোগ্য ধারা। যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে এবং যে সিভিকের বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু শুভজিৎ, যেটা প্রশ্ন যে বারংবার কখনো রাজ্যে বা কখনো কলকাতার বিভিন্ন জায়গায় সিভিকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পরেও তারা কিন্তু কোথাও থামছেন না, তারা কোথাও তাদের দমানো যাচ্ছে না, সিভিকের দাদাগিরি কিন্তু লেগেই থাকছে। এবং গতকালের ঘটনাতেও যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে সেক্ষেত্রেও পুলিশে কর্মরত বলেই সে দাবি করে এবং সে ভয় দেখায় পুলিশের সঙ্গে যুক্ত বলে, এবং সে কলকাতা পুলিশের ডিসি সাউথ সাবারবান ডিভিশন সেখানে সে কর্মরত তেমনটাই জানা যাচ্ছে। ফলে এবং যারা তার সঙ্গে সেই গ্রসারি স্টোরে ঢুকেছিল, অর্থাৎ যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে প্রথমেই ওই সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থলে আগে ঢোকেনি, প্রথমে সেখানে অশান্তি হয় এবং তাদেরই পরিচিত ছিল বলে, অর্থাৎ ওই সিভিক ভলেন্টিয়ার পরিচিতরা গোলমালে জড়িয়ে পড়ে বলেই সেখানে সিভিক পৌঁছয় এবং তারপর সেও এই গোলমালের মধ্যে জড়িয়ে পড়ে, ভয় দেখায় এবং পুলিশের পরিচয় ব্যবহার। বুঝতে পেরেছি, ধন্যবাদ সুজয়। অন্যদিকে হাইকোর্টে তীব্র সমালোচনার মুখে রাজ্য এবং এসএসসি। এটা অত্যন্ত দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি ও রাজ্য চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে। সরকারি চাকরিতে কোনো প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। যদিও কেউ প্রতারণা করে চাকরি পান তাহলে এই নিয়োগ প্রতারণামূলক এবং অবৈধ বলে গণ্য হবে। নির্বাচন প্রক্রিয়ায় তাকে অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না, এমনটা নির্দেশ ডিভিশন বেঞ্চের। প্রতারণামূলক আচরণের কারণে নিরপরাধ প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন। চিহ্নিত অযোগ্যদের পক্ষে কমিশন এবং রাজ্যের যুক্তি যথাযথভাবে গ্রহণযোগ্য নয়। চিহ্নিত অযোগ্যরা সমগ্র নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন তা জেনেও কমিশন এবং রাজ্যের তাদের যুক্তি সমর্থন করা উচিত হয়নি, এমনটা পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের।